পুলিশের সাহসী ভূমিকার কারণেই দেশ থেকে জঙ্গি দমন সহজ হয়েছে বললেন প্রধানমন্ত্রী। রংপুর ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ইউনিটের উদ্বোধন। সরকার না চাইলে বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করতে পারবে না জাতিসংঘ। বিএনপির প্রস্তাব বাস্তবসম্মত নয় বলছেন বিশ্লেষকরা। ফায়দা হাসিল করতে চায় দলটি। নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে কর্মী সমর্থক বাড়াতে তৎপর শিবির। টার্গেট স্কুল কলেজের শিক্ষার্থীরা। তথ্য পুলিশের শিক্ষা প্রতিষ্ঠানে নজরদারি জোরদার। শরীয়তপুরের ভাঙনের পূর্বাভাসের পরও পদক্ষেপ না নেওয়ার অভিযোগ। নিঃস্ব কয়েক হাজার পরিবার। প্রাকৃতিকভাবে বন্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা বলছে কর্তৃপক্ষ। সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুলিশের সাহসী ভূমিকার কারণেই দেশ থেকে জঙ্গি দমন করা সহজ হয়েছে। সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পুলিশ যাতে আরও সহজে মানুষকে সেবা দিতে পারে সে লক্ষ্যে কাজ করছে সরকার। পুলিশ, র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা তাদের বলিষ্ঠ ভূমিকা সত্যি প্রশংসার দাবি রাখে। কারণ এই জঙ্গিবাদ দমনে দিন রাত পরিশ্রম করে এবং গোয়েন্দা সংস্থাগুলি তথ্য সংগ্রহ করে যে পদক্ষেপ নিয়েছে, যেখানে আজকে সারা বিশ্বব্যাপী জঙ্গিবাদ সন্ত্রাস একটা বড় সমস্যা, সেখানে বাংলাদেশে একটা ছোট্ট জায়গায় ঘন বসতিপূর্ণ একটি দেশ, সেখানে আমরা এই জঙ্গিবাদ দমনে সফলতা অর্জন করেছি। রংপুর মেট্রোপলিটন পুলিশ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দুটি আলাদা আমরা খুলে দিচ্ছি। এই জন্য দেশকে উন্নতি করতে হলে দেশের শান্তি নিরাপত্তা নিশ্চিত করা দরকার। প্রতিটি ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি যে এই বাহিনীকে আরো শক্তিশালী করা, উন্নত করা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যেন মানুষের সেবা দিতে পারে সেদিকেও দৃষ্টি রেখে আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে মধ্যস্থতা করার বিষয়ে জাতিসংঘের কাছে বিএনপির দাবি বাস্তবসম্মত নয় বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, সরকার আনুষ্ঠানিক আমন্ত্রণ না জানালে সংস্থাটি চাইলেও বাংলাদেশের নির্বাচনে মধ্যস্থতা করার সুযোগ নেই। এছাড়া সম্প্রতি দুপক্ষের বৈঠক নিয়ে বিএনপি ফায়দা হাসিলের রাজনীতি করছে বলেও মনে করেন বিশ্লেষকরা। এহসান জুয়েলের রিপোর্ট। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফরকালেই তার কাছে সময় চেয়েছিল বিএনপি, পায়নি। বিএনপির আগ্রহে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে দলটির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হলেও সেখানে জাতিসংঘের পক্ষ থেকে সময় দেন সংস্থাটির চতুর্থ ধাপের কর্মকর্তা, রাজনীতি বিভাগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরোস্লাভ জেনকা। জাতিসংঘের মহাসচিবের অধীনে 21টি বিভাগের প্রধান একজন করে আন্ডার সেক্রেটারি। রাজনীতি বিভাগে সে আন্ডার সেক্রেটারির অধীনে আরও একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির পরে অবস্থান মিরোস্লাভের। সাধারণত বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর আগ্রহে জাতিসংঘ নিয়মিত এ ধরনের বৈঠক করে থাকে। বৈঠকের বিষয়ে জাতিসংঘ কিংবা বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দিলেও গণমাধ্যমগুলো তাদের ওয়াশিংটন সূত্রের বরাত দিয়ে বলছে, বিএনপি নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা, জাতীয় নির্বাচনে জাতিসংঘের মধ্যস্থতা করা, বেগম জিয়ার মামলা ও চিকিৎসা বিষয়ে জাতিসংঘকে শক্ত অবস্থান নেয়ার আহ্বান জানায়। তবে বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘ চাইলেও বাংলাদেশের নির্বাচনে মধ্যস্থতা করতে পারবে না। জাতিসংঘ একটি বিরোধী দলের আমন্ত্রণে এসে বাংলাদেশের নির্বাচনে মধ্যস্থকারীর ভূমিকা পালন করবে অথবা যদি বলি নির্বাচনে পর্যবেক্ষকের ভূমিকা পালন করবে, এর কোনো সুযোগ নেই এবং জাতিসংঘের চার্টারেও এমন কোনো সুযোগ নেই। জাতিসংঘ তখনই উদ্যোগ নিতে পারবে যদি সেখানে আমন্ত্রিত হয়, অর্থাৎ রাষ্ট্র যদি আমন্ত্রণ জানায়, সরকার এবং বিরোধী দল পক্ষ যদি আমন্ত্রণ জানায়, তাহলে এটা সম্ভব, যেটা আমরা কম্বোডিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি। খুব সাধারণ একটা বৈঠককে উচ্চতর মাত্রা দেয়া এবং সেটাকে ঘিরে রাজনীতিতে চাঞ্চল্য তৈরি করে বিএনপি ফায়দা হাসিল করতে চায় বলে মত রাজনীতি বিশ্লেষকদের। মহাসচিবের আমন্ত্রণে গেছেন, এই কথাটা তারা বলেছেন, তারা মনে করেছেন এটা বললে বোধহয় তাদের যাওয়া বা কথাবার্তা বলাটা খুব বেশি গুরুত্বপূর্ণ হবে এবং মানুষ মনে করবে যে তাদেরকে খুব গুরুত্বের সাথে দেখেছে জাতিসংঘ। এটা তারা না করলেও পারতেন। এইটাকে একটা সেন্সিটাইজ করার একটা চেষ্টা ছিল।
এর আগে 2013 সালে গেল নির্বাচনের আগেও জাতিসংঘ তাদের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোকে পাঠিয়েছিল দুই দলের মধ্যে আলোচনার পরিবেশ তৈরি করতে, তবে শেষ পর্যন্ত সেটা সাফল্যের মুখ দেখেনি। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনের আগে চট্টগ্রামের 325টি শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত 20,000 কর্মী সমর্থক তৈরির লক্ষ্য নিয়ে শিবির নানামুখী তৎপরতা চালাচ্ছে বলে তথ্য পেয়েছে পুলিশ। এর বাইরে দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে তৈরি করা হবে আরও 13,000 সাধারণ সমর্থক। শিবিরের যে কোনো কর্মসূচিতে এসব কর্মী সমর্থক রাস্তায় নামবে। চাঞ্চল্যকর এমন তথ্য পাওয়ার পর স্কুলগুলোতে নজরদারি বাড়িয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর চট্টগ্রামে অনেকটা কোণঠাসা হয়ে পড়ে শিবির। দুর্গ হিসেবে পরিচিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি চট্টগ্রাম কলেজ এবং হাজী মোহাম্মদ মহসিন কলেজও তাদের হাতছাড়া হয়ে যায় ছাত্রলীগের কাছে। এই অবস্থায় নির্বাচনের আগে এসব শিক্ষা প্রতিষ্ঠান দখল নিতে মরিয়া শিবির। জামাত শিবির সমাজ থেকে উৎখাত হয়ে যায়নি বা উৎখাতের কোনো উদ্যোগও নেওয়া হয়নি। তারা আত্মগোপনে সংগঠিত হচ্ছে এবং সুযোগ মতো বের হয়ে আসবে এবং ছবল দেওয়ার জন্য, এবং আগামী নির্বাচনকে সামনে রেখে এই ধরনের একটি তৎপরতা চালানোর সমূহ সম্ভাবনা আছে। শিবিরের বিভিন্ন আস্তানা থেকে উদ্ধার হওয়া নথিপত্রে দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে 20,000 এবং সাধারণ পর্যায়ে আরও 13,000 কর্মী এবং সমর্থক তৈরির চেষ্টা চালাচ্ছে তারা। বিশেষ করে বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াড, বিজ্ঞান মেলা, ক্যারিয়ার কাউন্সেলিংয়ের পাশাপাশি কুইজ, বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সংগঠনে যুক্ত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। মেধাবী ছাত্র এবং প্রভাবশালী পরিবারের সন্তানদের নিয়েই জনশক্তি বাড়ানোর পরিকল্পনা শিবিরের। শিক্ষা প্রতিষ্ঠান টার্গেট হলো যে যারা স্টুডেন্ট তাদেরকে যদি তারা দলে মিলাতে পারে তাহলে ভবিষ্যতে তাদের অ্যাক্টিভিটির সুবিধা হবে। এই জন্য ভিতরে যদি কোনো তৎপরতা চালায় এবং সেই তৎপরতার মাধ্যমে যদি কোনো নাশকতা সৃষ্টি হয় তাহলে সেটার দায় দায়িত্ব কিন্তু পুলিশকে নিতে হবে। এই অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিবিরের তৎপরতা প্রতিরোধে স্কুল পুলিশিংয়ের কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম পুলিশ প্রশাসন। প্রতিটা পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণকে নির্দেশ দিয়েছি, শিক্ষা প্রতিষ্ঠানে যদি রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডের গোপন তৎপরতা থাকে সেটাকে তারা সংগ্রহ করবে এবং মোকাবেলা করবে। আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ইন্টেলিজেন্স ওয়ার্ক চলছে। শিবিরের গোপন নথিপত্র অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিদ্যমান 331টি উপশাখার পাশাপাশি নতুন 50টি ইউনিট খোলার সিদ্ধান্ত তাদের। সে সাথে নির্দেশনা অনুযায়ী কর্মী সমর্থকদের SMS, সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকতে বলা হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সরকার অনুগত চিকিৎসক দিয়ে গঠিত মেডিকেল বোর্ডের মাধ্যমে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মোশাররফ বলেন, মির্জা ফখরুলের জাতিসংঘ সফর আওয়ামী লীগকে হতাশ করেছে বলেই তারা প্রতিক্রিয়া দেখাচ্ছে। জনগণের আকাঙ্ক্ষা পূরণ ও আস্থা অর্জনে ব্যর্থ হওয়ার ফলে সরকারের সমর্থন যখন তলানিতে, তখন তারা অত্যাচার, নির্যাতন চালিয়ে জনগণকে আবারও ভোটের অধিকার তথা পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে বঞ্চিত করতে চায়। আমাদের মহাসচিব জাতিসংঘে গিয়েছে, আমেরিকা কি বলে স্টেট ডিপার্টমেন্টে গিয়েছে। নিশ্চয়ই এটা প্রধানমন্ত্রীকে কোনো না কোনোভাবে আঘাত করেছে, অথবা হতাশার কারণ হয়েছে, অথবা উৎকণ্ঠার কারণ হয়েছে। সেজন্যই বোধহয় এই সকল কথা বলছে। সময় সংবাদে আরো থাকছে, সড়কে বিড়ম্বনা এড়াতে আকাশ পথে বাড়ছে যাত্রী চাপ। বিমানবন্দরগুলোর অবকাঠামো সুবিধা না বাড়ায় দেয়া যাচ্ছে না মানসম্মত সেবা, বলছেন সংশ্লিষ্টরা। ভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুরের গঙ্গাচড়া উপজেলা তিস্তা নদীর উপর নির্মিত গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের উপজেলায় তিতাস নদীর উপর নির্মিত শেখ হাসিনা তিতাস সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। 81 সালে বাংলাদেশ আওয়ামী লীগ যখন আমাকে আওয়ামী লীগ সভাপতি নির্বাচিত করে, তখন আমি দেশে ফিরে আসার সুযোগ পাই। বলতে গেলে বেশ জোর করেই দেশে ফিরে আসি। তখন থেকে আমি সমগ্র বাংলাদেশ ঘুরতাম,
81 সাল থেকে বাংলাদেশে বোধহয় এমন কোনো অঞ্চল নাই আমি না গিয়েছি। প্রতিটি এলাকা আমি যেতাম, ঘুরতাম, বাংলাদেশের অবস্থাটা জানতাম। কারণ এই বাংলাদেশকে কিভাবে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব গড়ে তুলবেন, তিনি সবসময় সে কথা আমাদের সঙ্গে আলোচনা করতেন, বলতেন। কাজে সেই হিসেবেই একটা চিন্তা ছিল যে যদি কখনো সরকারে যেতে পারি, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করব এবং দেশের উন্নয়নটা ত্বরান্বিত করব। প্রায় 21 বছর পর 96 সালে আওয়ামী লীগ সরকারে আসে। সরকার আসার পর থেকে চেষ্টা করেছি যে এদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করতে। রংপুর সবসময় ওটা একটা দুর্ভিক্ষ পীড়িত এলাকা এবং ওই অঞ্চলটাই রংপুর, কুড়িগ্রাম, এমনকি লালমনিরহাটেরও কিছু অংশ, এখানে সবসময় দুর্ভিক্ষ লেগে থাকতো। আর গঙ্গাচড়া তো ছিল একদম দুর্ভিক্ষের জায়গা। গঙ্গাচড়ার নৈহালী উপজেলায়ও আমি, নৈহালী ইউনিয়নেও আমি গিয়েছি, যেটা একেবারে কিশোরগঞ্জে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সাথে একদম সব একবারে একই পাশাপাশি। সেখানে দুর্ভিক্ষ বোধহয় প্রতি বছরই দুর্ভিক্ষ হতো। আমরা সেখানে আওয়ামী লীগের থেকে যেতাম, লঙ্গরখানা খুলতাম, মানুষকে সাহায্য করতাম। কাজে সবসময় আমরা এই সাহায্যটা করেছি। কাজে আমরা এটাই চেয়েছি, অন্তত এটুকু দাবি করতে পারি যে 96 সালে যখন সরকারে আসি, বাংলাদেশ প্রথম খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে এবং ওই 5টা বছর অর্থাৎ আওয়ামী লীগ সরকার আমলে আর দুর্ভিক্ষ ছিল না। মঙ্গা শব্দটা উত্তরবঙ্গের লোক ভুলেই গিয়েছিল। কিন্তু 2001-এ আওয়ামী লীগ সরকার আসতে পারেনি, বিএনপি জামাত জোট ক্ষমতায় আসে, আবার মঙ্গা ফিরে আসে। 2008 সালের নির্বাচনে বাংলাদেশের জনগণ নৌকা মার্কায় ভোট দেওয়া আওয়ামী লীগকে, আমরা আবার সরকারে আসি। 8 সাল থেকে 18 সাল, এই যে 2018 আজকে, উত্তরবঙ্গে কোথাও আর ওই মঙ্গা শব্দটা নাই। আমরা ব্যাপকভাবে রাস্তাঘাটের উন্নয়ন করে দিচ্ছি, পুল ব্রিজ করে দিচ্ছি এবং যোগাযোগ ব্যবস্থাটা যাতে আরও দ্রুত হয়, সেই সাথে সাথে বিদ্যুৎ সরবরাহ থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ আমরা করে যাচ্ছি, যার ফলে আজকে সেখানে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ফসল উৎপাদন, আমরা রিসার্চ করে করে ফসল উৎপাদন বৃদ্ধি করা, বহুমুখীকরণ করা। যেমন ওই অঞ্চলে এখন ভুট্টা চাষ, সেটা আমাদের সবাই, আমরা প্রথম শুরু করি বাংলাদেশে ভুট্টা চাষ। লালমনিরহাটে তো ভুট্টা চাষ খুব ভালো হয়। কাজে এভাবে আমরা কিন্তু বিভিন্ন বহুমুখীকরণ এবং তরি তরকারিটা বেশি হবে। এবং যে সময়টা সব থেকে দুর্ভিক্ষের সময় থাকতো, এদিকে চৈত্র মাস, ওদিকে কার্তিক মাস, এই দুই সময়ের জন্য মানুষের কাজ থাকতো না, খেতে পেত না, সেখানেও কর্মসংস্থানের ব্যবস্থা এবং সেই সময়টায় কী ধরনের ফসল তারা উৎপাদন করতে পারে সেই ব্যবস্থাটাও আমরা করে দিয়েছি। কৃষকরা 10 টাকায় একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে পারে, কৃষি উপকরণ কার্ড ব্যবস্থা আমরা করে দিয়েছি। প্রায় 2 কোটির উপর কৃষক এই কার্ড পেয়ে থাকে। এভাবে বিভিন্নভাবে আমরা সহযোগিতা করে যাচ্ছি, যার ফলে আজকে আর এই আমি বলতে পারি যে 9.5 বছরে কোনোদিন আর কেউ মঙ্গার শব্দটা শোনে নাই। উত্তরবঙ্গের লোক মোটামুটিভাবে এই শব্দটা ভুলেই গেছে। এখন খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করছি, যদিও অনেক বাধা বিঘ্ন, অনেক কিছু আমাদের অতিক্রম করতে হয়, তারপরেও আমরা দেশের মানুষের উন্নয়নে কল্যাণে কাজ করে যাচ্ছি। আজকে যে 2টি সেতু, যদিও আমার নাম দেওয়া হয়েছে, তো আমি আর আমার নিজের নাম বলতে চাই না, তবে হ্যাঁ, এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে তিস্তা নদীর উপর আমরা যখন আগে লালমনিরহাট যেতাম বা কুড়িগ্রাম যেতাম, রংপুর থেকে আমাদের যেতে হতো রেল লাইনের উপর থেকে, রেল থামতো, তো তখন ওটাকে গাড়ি যাওয়ার জায়গা করা হতো। আমরা কিন্তু সেখানে একটা ব্রিজ আমি করে দিয়েছি। আমি 96 সালে সরকারে থাকতে ভিত্তিপ্রস্তর স্থাপন করে সেটা কাজ শুরু করেছিলাম, কিন্তু যেহেতু আমি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি, কাজ করেছি, সেই জন্য বিএনপির ক্ষমতা আসার পর ওটা বন্ধ করেছিল। 2008-এ নির্বাচন আসার পর সেই সেতুটা আমরা নির্মাণ করে দিয়েছি। আজকে লালমনিরহাট থেকে গঙ্গাচড়া যে সেতু, এই সেতুটা নির্মাণ হওয়ার ফলে আমাদের লালমনিরহাট, বুড়িমারি যে স্থলবন্দর, এবং আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা এই স্থলবন্দরগুলি চালু করেছি, সেগুলি আরও আধুনিক করছি এবং ব্যবসা বাণিজ্য বাড়াচ্ছি। তাছাড়া নেপাল, ভুটান এবং ভারতের সঙ্গে এবং বাংলাদেশ, আমরা একটা যোগাযোগের ক্ষেত্রে আমরা একটা চুক্তিও সই করেছি, যে আমাদের আঞ্চলিক সহযোগিতা আরও বৃদ্ধি করা।
আমরা এই সেতুটা হওয়ার ফলে আমাদের লালমনিরহাট থেকে আজকে গঙ্গাচড়া হয়ে রংপুর হয়ে ঢাকা আসতে অনেক পথ কমে যাবে, প্রায় 40 কিলোমিটার পথ কমে যাবে। যেখানে আগে 135 কিলোমিটার পার হয়ে যেতে হতো, সেখান থেকে 40 কিলোমিটার বাদ যাবে। তার মানে মানুষ সহজে যোগাযোগটা করতে পারবে, উৎপাদিত পণ্যটা বাজারজাত করতে পারবে, আমাদের আমদানি রপ্তানিও বৃদ্ধি পাবে, স্থলবন্দরটা ব্যবহার করতে পারবে। শুধু মানে আমরা না, এর সাথে আমাদের আঞ্চলিক যে দেশগুলি আছে, নেপাল, ভুটান, তারাও ব্যবহার করতে পারবে। একটা সুযোগ হলো। আর যেহেতু গঙ্গাচড়া হয়ে আসছে, আমি মনে করি গঙ্গাচড়ায় মানুষের আসলে কর্মসংস্থান খুব সীমিত ছিল এবং মানুষের খুবই দুর্দশা ছিল। তো এই সেতুটা হওয়ার পরে ওই এলাকার মানুষের আর্থসামাজিক উন্নতি আরও হবে বলে আমি বিশ্বাস করি। পাশাপাশি আমি বলবো যে আমাদের তিতাস নদী, এখানে তিস্তার উপরে আমরা এই আরেকটা ব্রিজ করে দিচ্ছি। তাছাড়া লালমনিরহাট একসময় রেলওয়ে জংশন ছিল। আপনারা জানেন যে বিএনপি ক্ষমতা এসে রেল লাইনগুলি সব একে একে বন্ধ করে দেয় এবং রেলটা সম্পূর্ণভাবে অবহেলিত। আমরা রেলের আলাদা মন্ত্রণালয় করে আলাদা বাজেট দিয়ে সারা বাংলাদেশে রেল যোগাযোগটা বৃদ্ধি করছি। সেখানেও কিন্তু রেল সংযোগটা আমার বাড়ছে এবং আমাদের ইতিমধ্যে আমরা কিছু পদক্ষেপ নিয়েছি, আমরা ভবিষ্যতে করব, যেটা একেবারে কুড়িগ্রাম থেকে লালমনিরহাট এদিকে সম্পূর্ণ রেল যোগাযোগটা যাতে বৃদ্ধি পায় সে ব্যবস্থাটাও করব। কিছুদিন আগে লালমনিরহাট থেকে আরেকটি সড়ক মানে সেতু আমরা উদ্বোধন করেছি, সেটা হচ্ছে গাইবান্ধার সাথে। আর এখন রংপুরের সাথে আরেকটা সেতু আজকে উদ্বোধন আমি করতে যাচ্ছি। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা বাঞ্ছারামপুর থেকে যে সেতুটা করার কথা, সেখানে মুরাদনগর এবং হোমনা কুমিল্লার, আর এদিকে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর, এই সেতুটা নিয়ে আমার দুই জেলার এবং এই উপজেলাগুলির মধ্যে খুব দ্বন্দ্ব ছিল যে সেতুটা কোথা থেকে কোথায় যাবে। হোমনা বলে আমার এখানে আসবে, মুরাদনগর বলে আমার এখানে আসবে, বাঞ্ছারামপুরে বলে এখানে যাবে। এই নিয়ে যখন তাদের মধ্যে খুবই বিতর্ক এবং ঝগড়াঝাটি, তো সবাই চলে এলো আমার কাছে। আমি তাদেরকে নিয়ে বসলাম, ম্যাপ ট্যাপ নিয়েই বসলাম। যে ম্যাপ নিয়ে বসে টসে যখন আমি দেখলাম, তো আমি দেখলাম যে একটা সব থেকে ভালো হয় যেটাকে যদি এই একটা শুধু বাঞ্ছারামপুর থেকে যে এর একটা শাখা চলে যাবে মুরাদনগরে, একটা চলে যাবে হোমনায়, এটা যদি করে দিই একটু নতুন ধরনের হলো সেতুটা, আর দুই জায়গায় যোগাযোগটা হবে। আর হোমনা থেকে ঢাকা সিলেট মহাসড়কের সাথে যোগাযোগটাও খুব সহজ হয়ে যাবে। কাজে ওদিক থেকে মানে ওই এলাকার মানুষের জন্য খুব সুবিধা হবে। আমরা দুই দিকের আমাদের সংসদ সদস্যরা, আমাদের নেতৃবৃন্দ এবং ওখানকার এলাকা সবাইকে নিয়ে বসে অনেক দিন টেনে বেশ আমাদের দেন দরবার করতে হয়েছে। তারপরে আমি এটা ডিজাইনটা চেঞ্জ করে দিয়ে এটাকে এখন যেটা ওয়াই সেতু হিসেবে বাংলাদেশে পরিচিত হয়ে গেল, ডিজাইন চেঞ্জ করে দিয়ে এটা আমি করে দিয়েছিলাম। তো যাক, আমি মনে করি যে আমাদের যোগাযোগ ব্যবস্থা যত বাড়বে, কারণ এই জায়গাগুলি খুব ঘনবসতি জায়গা এবং বেশ রিসোর্সফুল, এখানে অনেক ফসল টসল তৈরি অনেক কিছু উৎপাদন হয়। কাজে আমরা মনে করি যে যোগাযোগ যত বেশি উন্নত হবে, দ্রুত হবে, তত বেশি মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি হবে, মানুষ আর্থিকভাবে সচ্ছল হবে এবং কর্মসংস্থান ব্যবস্থা হবে, দারিদ্র হ্রাস পাবে। এবং সেদিকে লক্ষ্য রেখে সারা বাংলাদেশে আমরা যোগাযোগের নেটওয়ার্ক তৈরি করেছি। আপনারা জানেন যে আমাদের যেমন ছোট ছোট রাস্তা, পায়ে চলা পথ দুর্যোগ মন্ত্রণালয় থেকে সেগুলি করে দেওয়া হয়। আমাদের স্থানীয় সরকারের পক্ষ থেকে সমস্ত মানে একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমরা রাস্তা করছি। তাছাড়া মহাসড়কগুলি তো আমরা করে দিচ্ছি। ইতিমধ্যে ঢাকা চট্টগ্রাম রাস্তা 4 লেনে আমরা উন্নীত করেছি, ভবিষ্যতে 6 লেন করার ইচ্ছা আছে। ঢাকা সিলেট এটাও আমরা কিন্তু 4 লেন করে দিচ্ছি, সেটা নিয়েও আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি। কাজে এভাবে আমরা সারা দেশে একটা নেটওয়ার্ক গড়ে তুলছি। কাজে আমি মনে করি যে এই সেতু হওয়ার ফলে ওই সকল অঞ্চলই লাভবান হবে এবং মানুষের যোগাযোগের সহজ হবে, মানুষ আরও সুন্দরভাবে তাদের সব ধরনের দৈনন্দিন কাজকর্ম করতে পারবে এবং দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। সবথেকে বড় কথা, আমাদের দারিদ্র্য হ্রাস পাবে। কাজেই সেদিকে সেই কথা বলে আমি কুমিল্লা মানে বাঞ্ছারামপুর, হোমনা, মুরাদনগর এবং লালমনিরহাট থেকে গঙ্গাচড়া এই দুটি সেতুর শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।
লাখ লাগানোর জন্য মোরাটম করতে, হ্যাঁ, আপনি লিখে রাখেন যে এই যে ঝামেলা কত সময় গেছে ঝগড়া মিটাতে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুরের তিস্তা নদীর উপর নির্মিত গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু এবং ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর উপর নির্মিত শেখ হাসিনা তিতাস সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। ভাঙনের পূর্বাভাস থাকার পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় শরীয়তপুরের পদ্মাপাড়ে ইতিহাসের ভয়াবহ নদী ভাঙন চলছে। প্রতিদিন ভিটেমাটি হারাচ্ছেন অসংখ্য মানুষ। অথচ ভাঙন রোধে আরও 9 মাস আগেই সরকারিভাবে 1100 কোটি টাকার প্রকল্প পাশ হয়েছিল। সবহারা মানুষ বলছেন, পূর্বাভাস অনুযায়ী ব্যবস্থা নিলে কয়েক হাজার পরিবারকে নিঃস্ব হতে হতো না। প্রাকৃতিকভাবে ভাঙন বন্ধ না হওয়া পর্যন্ত এই মুহূর্তে তা রোধ করা সম্ভব নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শরীয়তপুর থেকে ফিরে সাইফুল ইসলামের তোলা ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। বাপদাদার সাধের বসত ভিটা, হাট বাজার কিংবা রাস্তা সবে যেন সর্বনাশা পদ্মার পেটে যাওয়ার অপেক্ষায়। নদীপাড়ের মানুষকে নিঃস্ব করতে প্রতিনিয়ত পদ্মার স্রোত ও ঘূর্ণি সর্বগ্রাসী রূপ নিচ্ছে। ফলে পদ্মার নদীগর্ভে সব হারানো মানুষের সংখ্যা বাড়ছে প্রতিদিনই। তাদেরই একজন নড়িয়ার গফুর মিয়া। রাক্ষসে পদ্মার পাড়ে বসে যেন এখনো হারানো ভিটেটুকু খুঁজে ফিরছেন। জায়গা জমির একটা মায়ামা হতা আছে না, এই মায়ামা হতা লেগে একটু আই যায়। এই পদ্মার ভাঙন যে কতটা ভয়াবহ হতে পারে তা শরীয়তপুরের এই নড়িয়া জাজির এলাকার পদ্মা পাড়ে এলে স্পষ্ট বোঝা যায়। স্থানীয়রা বলছেন, শুধু গত 3 মাসেই এই এলাকার 16টি বহুতল ভবন, 70টি কাঁচা পাকা বাড়িসহ প্রায় 700 একর ফসলি জমি গিলে খেয়েছে এই বেসামাল পদ্মা নদী। এছাড়া পদ্মায় বিলীন হয়ে গেছে এই এলাকার কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠানও। বাড়ি নাই, ঘর নাই, দুয়ার নাই, অসহায় মানুষেরা পথে বসে গেছি, এখন আমাদের আর কিচ্ছু করার নেই। আমি নিজে উঠেছি, আমার বড় ভাই ঘর উঠেছে এখানে, সেই ঘর একবারে নদীতে তলায় লয়ে গেছে গা। অনেকে আবার শেষ সম্বলটুকু বাঁচাতে নদী তীর থেকে যতটুকু সম্ভব দূরে সরিয়ে নেয়ার শেষ চেষ্টা করছেন। পদ্মার এই ভয়ঙ্কর রূপ প্রাকৃতিক হলেও নদীপাড়ের নিঃস্ব মানুষ ও জনপ্রতিনিধিদের অভিযোগ, পূর্বাভাস থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ যথাযথ সময়ে উদ্যোগ না নেয়ায় এই বিপর্যয়। আমাকে এমপি মন্ত্রী তো কেউ কিছুই করে নেই। আগে ফালাই নেই বালুর বস্তা, কিন্তু আগে যদি ফালাই না থাকতো তো এত ভাঙতো না। কে বড় হবে কে ছোট হবে, তাদের এই পরিকল্পনার অভাবেই আমরা এটার শিকার হয়েছি। পূর্বাভাস বুঝতে পেরে পদ্মায় ভাঙন যাতে না হয় সেজন্য সরকারিভাবেও 9 মাস আগে একটি প্রকল্প পাশ হয়েছিল। পদ্মা নদীর ডান তীর সুরক্ষা বাঁধ নির্মাণ হলে আমাদের এই ভাঙন চিরতরে বন্ধ হয়ে যাবে। নদীর যে স্রোতটা আছে এটা হ্রাস করে এই মুহূর্তে আমাদের উদ্দেশ্যটা। আসলে আমরা ভাঙন পরিমাণটা এই মুহূর্তে কমাচ্ছি, বাট ভাঙন ঠেকানো সম্ভব না। ভাঙনে সব হারানো অসহায় মানুষগুলোর এখন একটাই চাওয়া, রাষ্ট্র যেন অন্তত তাদের একটু মাথা গোজার জায়গা করে দেয়। মাহমুদ রাকিব, সময় সংবাদ, শরীয়তপুর। সময় সংবাদে আরও থাকছে, যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে হারিকেন ফ্লোরেন্সের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে 12, বিভিন্ন জায়গায় বন্যা। ফিলিপিন্সে টাইফুন ম্যাংখুটের প্রভাবে 25 জনের মৃত্যু। ডাকসু নির্বাচন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার মুজাহিদ শুভ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ। সাথীলা, ডাকসু নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদের আমন্ত্রণে বিভিন্ন সক্রিয় ছাত্র সংগঠনের যারা নেতাকর্মী আছেন তারা এসেছেন এই নির্বাচন নিয়ে কথা বলতে, নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বলতে। কেন্দ্রীয় সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন এই দুটি বিষয়ে একসাথে আলোচনা হওয়ার জন্য কিন্তু প্রায় 16টি সক্রিয় ছাত্র সংগঠনের সদস্যরা তারা এখানে উপস্থিত হয়েছেন। 12টার কিছু আগে মূলত এই তাদের আলোচনাটি শুরু হয়। আলোচনাটি হচ্ছে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর অর্থাৎ উপাচার্যের কার্যালয়ে। আপনাকে বলে রাখি যে সর্বশেষ 1990 সালের 6 জুন ডাকসু নির্বাচনের পর বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও সে নির্বাচন আর হয়নি। 6 বছর আগের একটি রিট আবেদনের নিষ্পত্তি করে চলতি বছর 17 জানুয়ারি এক রায়ে হাইকোর্ট 6 মাসের মধ্যে ডাকসু নির্বাচনের ব্যবস্থা করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। কিন্তু এই নির্দেশনার পরেও কিন্তু সেই ধরনের কোনো কার্যক্রম চোখে না পড়াই প্রায় 7 মাস অতিবাহিত হয়ে
হয়ে যাওয়ার পর নির্বাচনের কোনো দৃশ্যমান প্রস্তুতি না থাকায় গত 4 ডিসেম্বর চলতি বছরের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একটি নোটিশ পাঠানো হয় রিটকারীদের আইনজীবী মঞ্জিল মোর্শেদের পক্ষ থেকে, এবং তার জবাব না পেয়ে কিন্তু গত বুধবার তিনি হাইকোর্টে আদালত অবমাননার অভিযোগ আনেন উপাচার্য সহ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। তো বলা যায় যে এরপর থেকে কিন্তু এক ধরনের অনেকটা তোড়জোড় শুরু হয়, এবং এরপরেই গত পরশুদিন ভর্তি পরীক্ষার পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবেই উপাচার্য বলেছিলেন যে এই মিটিংটি মূলত শুরু হবে, এবং তারপর থেকে কিন্তু আজকে 12টার আগেই কিন্তু এই কার্যক্রম শুরু হয়। তো এই ছিল ডাকসু নির্বাচনের প্রস্তুতিকে ঘিরে সবশেষ খবর। সাথীলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার সর্বশেষ খবর আমাদেরকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস থেকে জানাচ্ছিলেন। এবার নির্বাচন খবর। আগামী নির্বাচনেও হবিগঞ্জ 3 আসনে আধিপত্য ধরে রাখতে চায় 5 বার জয় পাওয়া আওয়ামী লীগ। দলটির নেতারা বলছেন সরকারের উন্নয়ন ও সফলতার কারণে নৌকার প্রার্থীকে ভোট দেবে জনগণ। আর আসনটি দখলে মরিয়া বিএনপি। ভোটাররা বলছেন জনবান্ধব এবং উন্নয়নকামী প্রার্থীকে নির্বাচিত করতে চান তারা। জেলা প্রতিনিধি রাশেদ আহমেদ খানের তথ্য, ছবিতে রিপোর্ট। সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ 3 আসন। এই সংসদীয় আসনে পর্যায়ক্রমে জয় পেয়েছে দেশের প্রধান 3 রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। 1973 সাল থেকে এ পর্যন্ত 10টি সংসদ নির্বাচনে 5 বার আওয়ামী লীগ, 2 বার বিএনপি এবং 3 বার জয় পেয়েছে জাতীয় পার্টি। একাদশ সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসায় ভোট কেন্দ্রিক তৎপরতা বেড়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের। আমরা আশা করি যে আওয়ামী লীগ সরকার আমলে যে উন্নয়ন হয়েছে এই সকল কারণে এবং আগামী দিনে এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য বিপুল ভোট দিয়ে মানুষ নৌকা মার্কাকে জয়যুক্ত করবে। তৃণমূল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হওয়ায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ হলে আসনটি আবারও দখলে আসবে বলে মনে করে বিএনপি। সুষ্ঠু নির্বাচন হলে আমাদের নির্বাচনের প্রস্তুতি রয়েছে। আলহাজি কে গোসের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ এবং নির্বাচনে ইনশাল্লাহ দল নির্বাচনে গেলে আমরা বিজয় ইনশাল্লাহ শতভাগ আশাবাদী। তবে ভোটাররা বলছেন দল নয়, খোয়াই নদীর ভাঙন আতঙ্কমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবেন এমন প্রার্থীকেই বেছে নিতে চান তারা। আমরা খুবই আতঙ্কের মধ্যে থাকি, কোন সময় বাদ ভাঙে জায়গা। আমরা আগামী নির্বাচনে এমন একজন এমপি চাই যিনি নারী শ্রমিকদের নিরাপত্তা সহ নারীদের সার্বিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবেন। যে ওই এমপি ওই যে দলের লোকই যায়, যাতে রাস্তাঘাটটা উন্নয়ন করুন আর যানজটটা কমাই রাখুন। যার দ্বারা আমরা খোয়াই নদীর থেকে বালু উত্তোলন বন্ধ হইব এবং বাঁধের একটা স্থায়ী সমাধান পাই। হবিগঞ্জ 3 আসনে 3,19,600 ভোটারের মধ্যে 1,59,500 নারী। সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সারা দেশে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। রংপুর ব্রাহ্মণবাড়িয়ায় 2টি সেতু উদ্বোধন, চালু হলো গাজীপুর রংপুর মেট্রোপলিটন পুলিশ। সরকার না চাইলে বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করতে পারবে না জাতিসংঘ। বিএনপির প্রস্তাব বাস্তবসম্মত নয় বলছেন বিশ্লেষকরা। ফায়দা হাসিল করতে চায় দলটি। নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে কর্মী সমর্থক বাড়াতে তৎপর শিবির। টার্গেট স্কুল কলেজের শিক্ষার্থীরা, তথ্য পুলিশের। শিক্ষা প্রতিষ্ঠানে নজরদারি জোরদার। শরীয়তপুরে ভাঙনের পূর্বাভাসের পরও পদক্ষেপ না নেওয়ার অভিযোগ। নিঃস্ব কয়েক হাজার পরিবার। প্রাকৃতিকভাবে বন্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা, বলছে কর্তৃপক্ষ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।